20 বছরের সংসার জীবনে কি পেলাম আমি? শুধুমাত্র ধোঁকা, স্বামীর পরকীয়া আর সতীনের সংসার। আমার জীবনের 19টা বছর আমি দিয়েছি এই সংসারে, নিঃস্বার্থভাবে সবার জন্য করে গেছি, কিন্তু বিনিময়ে এগুলাই পেয়েছি। ক্লাস 8-এ থাকাকালীন অবস্থায় স্কুলেরই এক বড় ভাইয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যখন আমার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তখন সে ক্লাস 10-এ পড়তো, আমি ক্লাস 8-এ। সম্পর্কের মাত্র 4 মাসের মাথায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা দুইজন পালিয়ে বিয়ে করে নেব। যদি আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিয়ে দেয়, আর সে তো প্রতিষ্ঠিত হতে অনেক সময় লাগবে। কথা সেই কাজ, তার কাছে কিছু জমানো টাকা ছিল, আমার কাছে কিছু জমানো টাকা ছিল, সেটা দিয়ে আমরা স্কুল থেকেই পালিয়ে যাই, কাজী অফিসে গিয়ে দুইজনেই বিয়ে করে নেই। বিয়ে তো করে নিয়েছি, এখন যাব কোথায়, কি করব, কোথায় যাব, কার কাছে উঠবো, এটা ছিল সব থেকে বড় একটা চ্যালেঞ্জ, কারণ আমরা কেউই বাড়িতে ফেরত যেতে পারতাম না। পরে আমরা দুইজনে সিদ্ধান্ত নেই আমরা দুইজন মিলে তার ফুপুর বাড়িতে যাব। যে সিদ্ধান্ত সেই কাজ, শেষ মুহূর্তে আমরা তার ফুপুর বাড়িতে গিয়ে উঠলাম। তার ফুপুর বাড়িতে ওঠার পর ফুপু আমার বাবা মা, তার বাবা মা সবাইকে ফোন দেয় তার বাড়িতে যাওয়ার জন্য। দুই পক্ষের গার্জেন একসাথে হয়েছিল, বুঝতে পারছেন কতটুকু ঝামেলা হয়েছিল। হটাইনা বয়ে গিয়েছিল সেদিন আমার আর তার উপরে। তারপরেও আমরা দুইজনকে ছাড়িনি। লাস্টে যখন দুইজনের গার্জেন দুইজনকে বোঝাতে ব্যর্থ হয়ে যায়, তখন তারা পরিষ্কার জানিয়ে দেয় আমাদেরকে মেনে নেবে না, আমাদের যা খুশি করতে তারা তার বাড়িতে চলে যায়। তারপরের থেকে আমরা 1 মাসের মতো তার ফুপুর বাড়িতে ছিলাম, কিন্তু 1 মাস অতিবাহিত হতে না হতেই তার ফুপু একদিন তাকে পরিষ্কার করে জানিয়ে দেয় তার পক্ষে আর তাদের বাড়িতে আমাদেরকে রাখা কোনোভাবেই সম্ভব না, আমাদের ব্যবস্থাটা আমাদের করে নিতে। তখন সে তার ফুপুকে বলে, ফুপু আমাকে 7 দিনের সময় দাও, একটা চাকরির ব্যবস্থা করে ওকে এখান থেকে নিয়ে যাব। যেহেতু আমার হাজবেন্ড তখন ম্যাট্রিক পাসও করেনি, ভালো চাকরির আশা তো বাদই দিলাম। তখন শোরুমে অনেক কষ্টে সে একটা চাকরির ব্যবস্থা করে নেয়। এখানে তার মাত্র বেতন ছিল 10,000 টাকা। চাকরিটা হওয়ার পর সে বাড়িতে এসে একটা রুম ভাড়া করে আমাকে তার ফুপুর বাড়ি থেকে সেই রুমে নিয়ে যায়। আমাদের শুরু হলো নতুন সংসার জীবন। নতুন সংসারে অভাব অনটন ছিল ঠিকই, কিন্তু দুইজনের প্রতি ভালোবাসার কোনো অভাব ছিল না আমাদের। দেখতে তার ম্যাট্রিক পরীক্ষাও সামনে চলে আসে। তখন আমি তাকে বলি, তুমি পরীক্ষাটা মিস করো না, অন্তত পরীক্ষাটা দাও, তাহলে তোমার সার্টিফিকেট থাকলে ভালো একটা চাকরিও করতে পারবে। অনেক সাহস করে আমার কথা মতো আবার তার লেখাপড়া শুরু করে। সারা দিন শোরুমে থাকতো আর রাত জেগে বাসায় এসে লেখাপড়া করতো। তার লেখাপড়া করার জন্য যতটুকু সাপোর্ট দরকার, যা কিছু করার দরকার আমার পক্ষে সম্ভব ছিল, সবকিছু আমি করেছি। অবশেষে সে ম্যাট্রিক পরীক্ষা দেয় এবং খুব ভালো একটা রেজাল্ট করে। দেখতে দেখতে আমাদেরও ভাড়া বাসায় 1টা বছরের উপরে হয়ে যায়। এখন তার ইন্টারে ভর্তি হওয়ার পালা। তো কলেজে ভর্তি হতে তো অন্তত অনেক টাকারই প্রয়োজন, আর আমাদের কাছে সেভিংস বললে কোনো কিছু ছিল না, কারণ যা ইনকাম হতো সবই তো সংসারের পিছনেই খরচ হয়ে যেত। বাড়ি থেকে আসার সময় আমার কানে এবং গলায় ছোট ছোট কিছু গয়না ছিল, আমি সেগুলো খুলে তার হাতে দিলাম যে এগুলো আপাতত বিক্রি করে দিয়ে তুমি কলেজে ভর্তি হয়ে নাও, তুমি এত ভালো রেজাল্ট করেছো, কলেজেও অবশ্যই ভালো করবে, আর তুমি ভালো করলে আমরা একটু ভালো থাকতে পারবো। কথা সেই কাজ, সে আমার গয়নাগুলো বিক্রি করে সে কলেজে ভর্তি হয়, বই টই যাবতীয় ইউনিফর্ম সবকিছু কিনে নিয়ে আসে। হঠাৎই আমি জানতে পারি আমি প্রেগনেন্ট, মানে কনসেপ্ট করেছি। দুইজনই অনেক খুশি হয়েছিলাম কথাটা শুনে। অভাব ছিল সংসারে ঠিক আছে, কিন্তু স্বপ্নের কোনো অভাব ছিল না আমাদের দুইজনের দুই চোখে। তার পরিবারকে জানালে তার বাবা মা আসে আমাদের বাসায়, এসে আমাদেরকে তাদের বাড়িতে যাওয়ার জন্য বলে, তারা মেনে নিয়েছে এইসব বলতে থাকে। আমরা দুইজনই রাজি হয়ে যাই, কারণ আমারও তো প্রেগনেন্ট অবস্থায় একটু এক্সট্রা কেয়ারের দরকার ছিল, আর সে শোরুম লেখাপড়া নিয়ে অনেকটাই ব্যস্ত থাকতো, তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না আমাকে এক্সট্রা কোনো কেয়ার করার। তারপর আমরা তার বাড়িতে চলে যাই। তার বাবা মা অনেক আদর যত্ন করতো, আমাকে সবসময় খেয়াল করতো, কেয়ার করতো। আমি একটা পুত্র সন্তানের জন্ম দিই, এতে করে তো তার বাবা মা আরো খুশি হয়ে গেল, আমাকে আরো বেশি আদর করতো, সাথে আমার বাচ্চাকেও অনেক আদর করতো। বাচ্চাটা হওয়ার পর আমার বাবা মাও আমাদেরকে মেনে নেয়। দেখতে বিয়ের 6টা বছর যে কিভাবে কেটে গেল কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। সে এখন প্রতিষ্ঠিত, খুব ভালো একটা সরকারি চাকরি করে, সবকিছু মিলিয়ে সুখের টইটম্বুর আমার সংসার। বিয়ের 6 বছর পর আমি আমার দ্বিতীয় বেবিটা কনসিভ করি। তখন সে চেয়েছিল তার জন্য ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়, আমিও চেয়েছিলাম একটা মেয়ে হলে খুব খুশি হব আমরা। তো আমার ছেলে সন্তান হয়। তারপরে থেকেই খেয়াল করতাম সে কেমন জানি চুপচাপ হয়ে গেছে, সমস্ত দায়িত্ব ঠিকই পালন করতো, কিন্তু আগের মতো আর আমার সাথে কথা বলতো না। ভাবতাম হয়তো সারাদিন সংসারের কাজ করি, 2টা বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, আর সেও তো বাইরে অনেক ব্যস্ত থাকে, অনেক পরিশ্রম করে, চাকরি করে, হয়তো ভালো লাগে না, এই জন্য কথা বলে না। সেকেন্ড বেবির বয়স যখন 5 মাস, হঠাৎই সে একদিন আমাকে বলে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। তখন আমি হেসে উড়িয়ে দিয়ে বলি, করে ফেলো, আমাকে যদি তোমার ভালো না লাগে দ্বিতীয় বিয়ে করতে চাও তাহলে করেই ফেলো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বুঝতে পারিনি সেই কথাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। আর দ্বিতীয় বেবির যখন 1 বছর পূর্ণ হয়,
1 বছরের জন্মদিন যেদিন আমি সেলিব্রেশন করতেছিলাম ঠিক সেই দিন জানতে পারি আমার স্বামী নাকি দ্বিতীয় বিয়ে করেছে। ওটা শোনার পর আমি সেন্সলেস হয়ে যাই। 4 দিন পর নাকি আমার জ্ঞান ফিরে, তখন আমি হসপিটালে ছিলাম। জ্ঞান ফেরার পরও আমি পাগলামি করছিলাম, কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না কথাটা। পর আমি হসপিটাল থেকে ছুটে যাই ওই মেয়েটার কাছে সবকিছু খুলে বলার জন্য, কিন্তু যাওয়ার পরে মেয়েটার মুখে যা শুনলাম তা তো আমার পায়ের নিচের মাটি সরে গেছে। মেয়েটা অনেক কান্না করছিল আর বলছিল আমার স্বামী নাকি তাকে জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করেছে, তার সাথে তার কোনো সম্পর্কও ছিল না। সে অনেকবার প্রপোজ করেছে কিন্তু মেয়েটা রিজেক্ট করেছে। বাধ্য হয়ে আমার স্বামী নাকি মেয়েটাকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। তাহলে তার মেয়েটার কোনো দোষ নেই, মেয়েটাকে আমি কি বা বলতে পারি। তারপর দুই ফ্যামিলি থেকে বিচার বসে, তাকে নিয়েও বিচার বসানো হয়। তখন তাকে অনেক প্রেসার ক্রিয়েট করে তার ফ্যামিলির লোকজন, আমার শ্বশুর শাশুড়ি সবাই এটাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার স্বামীর এক কথা, যদি আমি সংসার করি 2 বউকে নিয়েই করব, আর সংসার না করলে একজনকে নিয়েও করব না। আমার শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে আমার স্বামীকে বলে যে ঠিক আছে, তুমি যদি তার সাথে সংসার করো তাহলে আমাদের সমস্ত সম্পত্তি আমরা 2 নাতি মানে আমার ছেলেকে লিখে দেবে, আমাকে লিখে দেবে, কে বা তার ওই বউ বা ওই বউয়ের সন্তানকে কোনো সম্পত্তি দেওয়া হবে না। তখন আমার স্বামী মুচকি হেসে সেখান থেকে চলে যায়, কারণ তার কোনো আপত্তিই ছিল না এতে। আমারও আর কোনো কিছু করার ছিল না। আমিও শ্বশুর শাশুড়ির সাথে এই বাড়িতে থেকে গেলাম, আর সে তার নতুন বউকে নিয়ে আলাদা বাসায় থাকতো, এখানেও আসতো, সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু আমি কথা বলতাম না। আমার অনেক ঘৃণা লাগতো আমার কাছে আসলে আমার সাথে কথা বলার চেষ্টা করলে। আর ওই ঘরে ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়েছে, মেয়েকে নিয়েও এখানে আসে। মেয়েটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, সুখে আছে তার বউ মেয়ে বাচ্চা সবাইকে নিয়ে। শ্বশুর শাশুড়ি আমার বাচ্চা কাচ্চা নিয়ে যে আমি সুখে নেই সেটা না, আমার শ্বশুর শাশুড়ি আগের থেকে আমার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করে, অনেক ভালোবাসে। আমার বাচ্চাগুলো আমাকে বিনা কোনো কিছু বুঝে না। তারপরেও তো যে যতই ভালোবাসুক না কেন স্বামীর স্থানটা কেউ দখল করে নিতে পারে না, কোথায় যেন একটা শূন্যতা থেকে যায়। শেষে যখন আয়নায় নিজেকে দেখি তখন শুধু একটা প্রশ্নই করি নিজেকে, আচ্ছা আমি কি করিনি এই সংসারের জন্য, কিন্তু বিনিময়ে সে আমাকে কি দিয়েছে, কি পেয়েছি আমি। থেকেও তো ভালো স্টুডেন্ট ছিলাম আমি, কিন্তু তার ক্যারিয়ার গড়ে দেওয়ার জন্য আমি আমার ক্যারিয়ারের কথা কখনো চিন্তা করিনি। তার সন্তানকে তার বাবা মাকে সেবা যত্ন করার জন্য, তাকে একটু ভালো রাখার জন্য নিজের ক্যারিয়ার স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা কত কিছুই না মেরে ফেলেছি, কিন্তু বিনিময়ে সে আমাকে কি দিল, সতীনের সংসার। সমস্ত স্টোরিটা একটা অভাগী আপুর টাইম লাইন থেকে নেওয়া।